বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। অনিমেষ ঠোঁট কামড়াচ্ছিল। যদি মাধবীলতার বাবা আসে তাহলে সে কি তর্ক করবে না, ভদ্রলোককে বোঝাবে যে তিনি মেয়ের উপর ভুল করছেন? সেই সময় তমাল ঘর থেকে বেরিয়ে এসে ওকে দেখে বলল, কখন ফিরলে? এই তো, তোমার কাকা এসেছিলেন। কাকা? তমাল আবার ঘরে ফিরে গিয়ে একটা কার্ড এনে ওর হাতে দিল। অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, বলেছিলেন আগামীকাল সকালে যেন তুমি অবশ্যই যাও, গ্র্যান্ড হোটেলে আছেন। অনিমেষ চকচকে কার্ডটা দেখল। প্রিয়তোষ মিটার লেখা, আর কিছুই নেই। কার্ডটা হাতে নিয়ে হতভম্ব হয়ে গেল অনিমেষ। প্রিয়তোষ মিটার যে ছোট কাকা তা বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু এরকম আচমকা ছোট কাকা এই হোস্টেলে এলেন কোত্থেকে? ওর তো এখানে আসার কথাই নয়। সেই কবে বাইরে চলে গেছে, মস্কো। দাদু তো সেরকমই বলেছিলেন। কবে ফিরে এলেন? কার্ডটায় আর কিছু লেখা নেই, কিন্তু কাগজটা খুব দামি, ছুলেই বিদেশি গন্ধ লাগছে। ওর ইচ্ছেও করছিল তমালকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে, কিন্তু তমাল ততক্ষণে নিচে নেমে গেছে। অনিমেষ নিজের ঘরে ঢুকলো। মিত্রকে মিটার বলার দুচক্ষে দেখতে পারে না অনিমেষ। বাঙালি পদবীগুলোকে এভাবে বিকৃত করলেই সাহেব হওয়া যায়? দারোয়ান অবশ্য ওকে সাহেব বলেছে, তার মানে ছোট কাকার চেহারাটা পাল্টে গেছে। সেই রোগাটে পাজামা পাঞ্জাবি। ভাবতে গিয়ে সচকিত হলো, এই চেহারা তো সেই সময়ের যখন পুলিশ তাদের বাড়ি সার্চ করতে এসেছিল। কিন্তু তারপর যখন ছোট কাকা কলকাতা থেকে প্লেনে জলপাইগুড়িতে এসেছিল, তখন তো রীতিমতো সাহেবই। মন্ত্রীর পেছন পেছন প্লেন থেকে নেমে এসেছিল ছোট কাকা। চোখ বন্ধ করতে দৃশ্যটা দেখতে পেল অনিমেষ। অ্যাশ কালারের স্যুট, লম্বা সরু নীল টাই, চোখে চশমা, হাতে বড় অ্যাটাচি ব্যাগ। তাহলে তো ছোট কাকা এতদিনে আরও কড়া সাহেব হয়ে গেছে। 8-9 বছর তো হয়ে গেল। অনিমেষের মনে পড়ল, পুলিশ আসার আগে যে রাতে ছোট কাকা নিঃশব্দে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সেই রাতে সে প্রথম একটি কাগজে মার্ক্সবাদী শব্দটা লিখেছিল। ছোট কাকা তখন কট্টর কমিউনিস্ট ছিলেন। তারপর যখন ফিরে এলো, তখন কি বুঝতে পারিনি অনিমেষ। কংগ্রেসি বিরাম করের সঙ্গে যেমন দোস্তি, তেমনি কমিউনিস্ট নেতাদের সঙ্গেও ভাব করার চেষ্টা ছিল তখন। দালাল বলে টাকাটা বিক্ষোভ হয়েছিল তখন। আর তখন ছোট কাকা কোন ভূমিকায়? যে ভূমিকাতে হোক, শরীরশেখর তখন প্রচণ্ড অর্থকষ্টে জর্জরিত। তখন তিনি সাহেবি করে বেড়াচ্ছে, এটাকে ক্ষমা করা অসম্ভব। অনিমেষ ঠিক করলো সে গ্র্যান্ড হোটেলে যাবে না। যে মানুষ অবহেলায় নিজের স্বার্থের জন্য বাবা দিদিকে ছেড়ে এতকাল বাইরে ডুব দিয়ে বসেছিল, তার সম্পর্কে আজ আর কোনো দুর্বলতা নেই। সকালবেলা একজন দাড়ি কাটা পাঞ্জাবি তার কাছে এলো। অনিমেষ তখন এই পত্র নড়াচড়া করছে দেখে অবাক হলো। নমস্কার করে লোকটা বলল, সাব গাড়ি লেকে আয়া। ব্যাপারটা বুঝতে না পেরে অনিমেষ জিজ্ঞেস করলো, কিসের গাড়ি? সাব ভেজ দিয়া গ্র্যান্ড হোটেলসে। ছোট কাকা তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। অনিমেষে আর অবাক হওয়ার মতো নার্ভ ছিল না। তাকে এত খাতির কেউ করতে পারে? সামনে দাঁড়ানো লোকটার নীতিভুরঙ্গ দেখে দ্বিতীয় চিন্তা হলো, যে কোনো কারণেই হোক ছোট কাকার তাকে দরকার। সে যতই এড়াতে চাইবে তিনি ছাড়বেন না। এই লোকটিকে ফিরিয়ে দেবার পর তিনি যদি নিজে আসে তাহলে খামোখা বিব্রত হতে হবে। মুখের উপর তাকে কালকের ভাবনাগুলো বলা যাবে না। সম্পর্কটাকে তিক্ত না করে মানসিক সম্পর্কহীন একটা সাক্ষাৎকার সেরেই আসাই ভালো। ইচ্ছে করেই পাজামা পাঞ্জাবি পরে নিল অনিমেষ। গ্র্যান্ড হোটেলে যেতে হলে সেসব পোশাকের কথা মনে পড়ে, তা অবশ্য নেই। না থাকলে মানুষ যেমন বোহেমিয়ান ভাব দেখায়, উপেক্ষা করতে চায়, সেও তেমনি ইস্ত্রি না করা পাঞ্জাবি গায়ে চাপালো। গাড়িতে বসে অনিমেষ বুঝতে পারল এগুলোকে লাক্সারি ট্যাক্সি বলে, খুব যত্ন করে রাখা বলে আরামদায়ক। জিজ্ঞাসা করে জানলো হোটেলে বড় সাহেবের কলকাতায় থাকাকালীন দিন রাতের জন্য এরকম গাড়ি ভাড়া করে। সাধারণ মানুষের ক্ষমতার বাইরে এসব গাড়ি। গ্র্যান্ড হোটেলে সে কখনো আসেনি, কিংবা সে সুযোগই হয়নি। চৌরঙ্গি দিয়ে যেতে যেতে অনেক দিন তাকিয়ে দেখেছে একজন দীর্ঘাদেহী পাঞ্জাবি দারোয়ান দরজায় দাঁড়িয়ে থাকে। তার পাশের লালচে বিছানো আলো ঝলমল প্যাসেজ দিয়ে সুবেশ মানুষরা যাতায়াত করে। মধ্যবিত্ত বাঙালিদের মতো ওরও মনে হতো ভেতরটা নিশ্চয়ই রহস্যময়। আজ সেই প্যাসেজ দিয়ে হাঁটবার সময় অকারণেই স্মার্ট হতে চাইল। ড্রাইভারই তাকে বলে দিয়েছে ছোট কাকার স্যুট নাম্বার।
কয়েকজন বিদেশি নারী পুরুষ হাসতে হাসতে তার পাশ দিয়ে চলে গেল। রিসেপশনে হদিস নিয়ে অনিমেষ উপরে উঠে এলো। এই কলকাতা শহরের বুকে এমন টিপটপ সাহেবি পরিবেশ অনিমেষের জানা ছিল না। মিছিল স্লোগানের অভাবে, দৈন্যতার বাইরে ইংরেজি ছবির মতো সিমসাম আবহাওয়ায় হাঁটতে হাঁটতে অনিমেষের নির্দিষ্ট নম্বরের সামনে এসে কপালে ঘাম মুছল। ঘর নয়, একটা পুরো স্যুট নিয়ে আছে ছোটো কাকা। নিশ্চয়ই প্রচুর অর্থ লাগছে এর জন্য। অথচ দাদু জলপাইগুড়িতে ব্যাপারটা মনে পড়তেই শক্ত হয়ে গেল অনিমেষ। না, আজকে সব চিন্তা করবে না সে। দেখা করতে এসেছে, দেখা করেই চলে যাবে। বেল টিপতেই দরজা খুলে গেল। খুব সামান্য সময়, কিন্তু ছোটো কাকাকে চিনতে পারল অনিমেষ। প্রচুর পরিবর্তন হয়েছে চেহারার। একটু রোগাটে, অথচ ছিমছাম শরীর। ঠোঁটের উপর বেশ ঝোলা গোঁফ, মাথার চুল পাতলা করে কিছু যথেষ্ট লম্বা। চিনতে দেরি হওয়ার কারণ গোঁফ, এবং চুলের রং লালচে, আর গায়ের রং এত ফর্সা যে চট করে বিদেশি বলে ভুল করতে পারে। সুন্দর একটা গন্ধ আসছে ওর শরীর থেকে। অনিমেষ প্রণাম করবে কিনা বুঝতে পারছিল না। বলল, কেমন আছেন? ছোটো কাকা মুখ এতক্ষণ অপরিচয় আড়াল সারবার চেষ্টায় ছিল, কিন্তু তার কণ্ঠস্বর শোনা মাত্রই দু হাতের কাঁধ ধরে চেঁচিয়ে উঠলেন, আরে বাস অনি, তুই কত বড় হয়ে গেছিস, একদম অ্যাডাল্ট। আরে রাস্তায় দেখলে তো চিনতেই পারতাম না। আয় আয়, ভেতরে আয়। দু হাতে জড়িয়ে তাকে ঘরে ঢোকালেন ছোটো কাকা। ওর স্পর্শ অনিমেষ একটু আড়ষ্ট হলো। এভাবে অনেক দিন তাকে কেউ জড়িয়ে ধরেনি। ছোটো কাকার শরীর থেকে কেমন মূল্যবান গন্ধ বেরোচ্ছে তাতে অভ্যস্ত নয়। ঘরটা বেশ বড়, সুন্দর করে সাজানো। একটি মানুষ যত রকমের আরামের উপকরণ না পেলে বিরক্ত হবে তা সবগুলোই আছে। অনিমেষের ঘরে 3 জন মানুষকে দেখতে পেল। একবার তাকানোতেই মনে হচ্ছিল তাদের মধ্যে একজনকে খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ছোটো কাকার উচ্ছ্বাস তাকে এত বিব্রত করলো যে কিছুই বলার সুযোগ পাচ্ছিল না। ছোটো কাকা এখন তার পাশে দাঁড়িয়ে বলছে, আরে অনি, তুই আমাকে ছাড়িয়ে গেছিস লম্বায়। এই সেদিন জন্মালি। সময়টা তো দ্রুত চলে যাচ্ছে যে তাল রাখা মুশকিল। দেখি তোর চেহারাটা কেমন হয়েছে। গুড। দাড়ি রেখেছিস কেন? কারণ শুধু রাখলেই হয় না, ওটার একটু যত্নও করতে হয়। এখন কি পড়ছিস? এবার এমএ দেব। অনিমেষ কথাটা বলতেই প্রিয়তোষের চোখ কপালে উঠে গেল। হ্যাঁ, এমএ? নো, দেন ইউ কোয়াইট অ্যাডাল্ট। না, তোকে দেখে মনে হচ্ছে আমি এবার বুড়ো হয়ে যাব। ছোটো কাকা শিশুর মতো ওর হাত ধরে কথা বলছিলেন। অনিমেষের ইচ্ছার বিরুদ্ধেই ওর সম্পর্কে নরম হতে লাগলো। এই আচরণ যদি আন্তরিক না হয়, তাহলে মানুষ সম্পর্কে কখনোই কারো বিশ্বাস করার কারণেই। হঠাৎ ছোটো কাকা অপেক্ষারত 3 জনের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন, এ হলো আমার ভাইপো। দীর্ঘকাল বাদে আমি দেখলাম, ন্যাচারালি। সঙ্গে সঙ্গে 3 জন মানুষ প্রায় একসঙ্গে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে। ছোটো কাকা বলল, আপনারা আমাকে মিনিট 10 সময় দেবেন, আমি ওর সঙ্গে কয়েকটা কথা সেরে নিচ্ছি। না না, আপনাদের উঠতে হবে না, আমরা পাশের ঘরে যাচ্ছি। ততক্ষণ কিছু ড্রিঙ্কস বলছি আপনাদের জন্য। টেলিফোন তুলে রুম সার্ভিসকে নির্দেশ দিয়ে ছোটো কাকা ওকে নিয়ে পাশের ঘরে ঢুকলেন। ওকে এখন খুব স্বচ্ছন্দ দেখাচ্ছে। এটি শোয়ার ঘর। অমন লোভনীয় বিছানা অনিমেষ কখনো দেখেনি। একপাশে সুন্দর বেটে খাটো সোফা সেট। ছোটো কাকার সঙ্গে সেখানে বসলো অনিমেষ। অনিমেষ দেখলো ছোটো কাকা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই বললেন, একদিন আমি তোর মতন ছিলাম। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলা, কিন্তু অনিমেষে অস্বস্তি হলো। সে বলল, আপনি কবে এসেছেন কলকাতায়? গতকাল। তোর হোস্টেলে গিয়েছিলাম। কত রাতে ফিরিস? কাল একটু দেরি হয়ে গিয়েছিল। নো নো, আমি কিছু মনে করছি না এর জন্য। দেরি করে ফেরার বয়সই তো এটা। এবার কলকাতায় এসে আমার একটাই অভিজ্ঞতা হলো যে তুই বড় হয়ে গেছিস। প্রেম করছিস? আচমকা প্রশ্ন শুনে অনিমেষ লাল হয়ে গেল কোনো রকমে। বলল, কী যে বলেন। ছোটো কাকা তখনও হাসছেন দেখে কথা ঘোরাতে জিজ্ঞেস করলো, আমার ঠিকানা কোত্থেকে পেলেন? ছোটো কাকা হাত নাড়লেন, সেটাও বেশ কাকতালীয়। অনেক দিন আগে জলপাইগুড়ি থেকে বাবার চিঠি পেয়েছিলাম। দ্যাট ওয়াজ লাস্ট ওয়ান। তাতে জেনেছিলাম তুই কলকাতায় স্কটিশে ভর্তি হয়েছিস। এখানে এসে সে কথা মনে পড়তেই স্কটিশ কলেজে ফোন করলাম, ওরা কিছুতেই বলতে পারলো না। তখন খেয়াল হলো তুই কলকাতায় এলে নিশ্চয়ই হোস্টেলে উঠবি। কলেজ থেকে নম্বর নিয়ে পরপর হোস্টেলগুলোতে রিং করতে লাগলাম। আলটিমেটলি তোকে পেয়ে গেলাম। আমার যদি খেয়াল হতো তুই কলেজ ছেড়ে দিয়েছিস অনেক আগেই, তাহলে এই বুদ্ধি মাথায় আসতো না, বরং দেখাও হতো না। আপনি কি মস্কোয় আছেন? হ্যাঁ, এখন ওখানেই সেটেলড। তারপর গলা পাল্টে জিজ্ঞেস করলো, বাবার খবর কি, কেমন আছেন? সঙ্গে সঙ্গে অনিমেষের মাথায় আগুন জ্বলে উঠল।
এই বিলাসবহুল হোটেলে বসে দাদুর কথা জিজ্ঞাসা না করে ছোটো কাকা তো সরাসরি জলপাইগুড়িতেও চলে যেতে পারেন। কী উত্তর দেবে ঠিক করার আগে ছোটো কাকা একটা হাত বাড়িয়ে ওর কাঁধে ধরে বললেন, বুঝতে পারছি প্রশ্নটা শুনে তুই ডিস্টার্ব হয়েছিস, তাই না? অনিমেষ খুব দ্রুত নিজেকে সামলে বলল, না তা কেন হবে? আপনি নিশ্চয়ই প্রশ্নটা করতে পারেন। দাদির শরীর ভালো নেই। উত্তরটা দিতে পেরে অনিমেষ স্বস্তি পেল। এখানে এই হোটেলে বসে ছোটো কাকাকে রুড়ো কথা বলে সে দাদুর সমস্যার কোনো সমাধান যখন করতে পারবে না, তখন বলে লাভ কি? তুই সত্যিই বুদ্ধিমান। ছোটো কাকা উঠে টেবিলের কাছে গিয়ে একটা সাদা বোতল থেকে গ্লাসে পানি ঢেলে জিজ্ঞেস করলো, তুই ভদকা খাবি? ভদকা? না না, ঠিক আছে। গ্লাসে ঠোঁট ঠেকিয়ে ছোটো কাকা বিছানার উপর বসলেন। এবার তুই জানিস কি না জানি না, জলপাইগুড়ি ছাড়ার পর আমি বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। লাস্ট যেবার ওখানে যাই সে খবর তুই তো জানিস। তারপর নানান ঝামেলায় আমাকে ব্যস্ত থাকতে হয়। ওই সময় বর্দার চিঠি পাই বাবা চলে গেছেন। তখন আমার বাইরে যাওয়া ঠিকঠাক। সেদিনই দিল্লি যাব। ভাবলাম বাবা যখন নেই তখন জলপাইগুড়ি ফিরে কী হবে। বর্দা টাকা চেয়েছিল তাই পাঠিয়ে দিলাম। মস্কোতে গিয়ে তোর বাবাকে চিঠি দিলাম। মেজদা যে আমার উপর চটেছে তার উত্তর পেয়ে বুঝলাম, আর সেই সঙ্গে জানলাম বর্দা আমাকে ব্লাফ দিয়েছে, বাবা বেঁচে আছেন। তুই বোঝ ব্যাপারটা। বাবাকে চিঠি দিয়েছি, তারপর উত্তর পাইনি। দিল্লি থেকে এক বন্ধুকে দিয়ে টাকা পাঠিয়েছিলাম, উনি রিফিউজই করেছেন। নাও আই হ্যাভ নাথিং টু সে। কেউ যদি আমাকে এজন্য দোষী করে তাহলে আমি কি করতে পারি? বাবা ভালো নেই বললি কি হয়েছে? অনিমেষ বুঝতে পারছিল ছোটো কাকা নিজেও জানেন তার কথাগুলোর পিছনে খুব জোরালো যুক্তি নেই, তাই স্রেফ জেদের বসে কথাগুলো বলে যাওয়া এবং ঘুরে ফিরে দাদুর কথা জানতে চাওয়ার মধ্যেই সেই দুর্বলতা প্রকাশিত। অনিমেষ বলল, বয়স হয়েছে, টাকা পয়সা হাতে নেই, খুব কষ্টে চলতে হচ্ছে। ছোটো কাকা বলল, খুলে বল, ইন ডিটেলস। অনিমেষ তাকালো। আপনার ভালো লাগবে না, এখন ওই বাড়িটুকু ছাড়া দাদুর কোনো সম্বল নেই, তাই বাবার জন্য আত্মীয়রা আসা যাওয়া করে। দাদু সবাইকে বলেছে ওর লেপ্রসি হয়েছে। হয়নি, কিন্তু হয়েছে বলে বেড়ালে ভিড় এড়ানো যায়, তা জানেন দাদু। আমি এবার গিয়ে দাদুকে চিনতে পারিনি। খুব বেশি দিন মনে হয় বাঁচবে না। বর্দি শরীর ভালো নেই, একবেলা খান, শুকিয়ে গেছেন। ছোটো কাকা হাতের গ্লাসটা এক চুমুকে শেষ করলেন। তারপর আচমকা প্রশ্ন করলো, শুনলাম তুই রাজনীতি করিস। এসএফ? বিস্মিত অনিমেষ কাকার মুখে হাসি দেখতে পেল। হ্যাঁ। তুই সিপিএমের কাজ কারবারে বিশ্বাস করিস? খানিকটা। ওয়াই? ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি বলতে তো সিপিএমআই, কিন্তু এই দলের কাজকর্ম আমার ভালো লাগে না, অথচ উপায় নেই। ও, তা ভালো না লাগলে রাজনীতি করতে কে বলেছে? এমএ পাস করে চাকরি জোগাড় করে সংসার কর, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ছোটো কাকার মুখের দিকে সকুতুকে জানালো, তারপর হো হো করে হাসতে লাগলো। শেষে খুব ধীর গলায় বলল, রাজনীতি করতে এসে কোনো আদর্শ বা ফর্মুলা সামনে রেখে এগোয় না বোকারা। যখন যা তখন তা হতে পারে, সেই ভালো পলিটিশিয়ান। গতকাল তোর হোস্টেলের একটি ছেলের সঙ্গে গল্প করতে করতে তোর সম্পর্কে জানতে পারলাম। তোকে দেখে আমি আমার অতীতকে দেখতে পাচ্ছি। পার্টি যখন নিষিদ্ধ হলো তখন ওই একই আদর্শ নিয়ে আমরা বেঁচেছিলাম, কিন্তু তাই যদি আঁকড়ে থাকতাম তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। রাজনীতি করবি একটা মজবুত সিঁড়ি কাছে পৌঁছাবার জন্য, যেই সেই সিঁড়িটা পেয়ে যাবি আর পিছনে তাকাবি না। তোদের এখানে যারা বড় নেতা তাদের অনেকের ব্যক্তিগত চরিত্র আমি জানি, সেসব জানলে তুই শিউরে উঠবি। যারা বাইরের ঘরে বসে আছে তাদের তুই চিনিস? অনিমেষ ঘাড় নাড়ল। না, এরা এসেছে আমার মন গলাতে, মস্কো যাওয়ার প্রবেশপত্র পাওয়ার উদ্দেশ্যে। না, এরা সিপিআই নয়। আর সারাদিন আমি দফায় দফায় মিটিং করব তোদের নানা নেতাদের সঙ্গে। তুই যেমন করেই হোক একটু সামনে সারিতে চলে আয়, তারপর তোর ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। অনিমেষ আর পারছিল না। ছোটো কাকা যেসব কথা বলে যাচ্ছে তা হয়তো সত্যি, কিন্তু এরকম চিন্তাভাবনা। চোখের সামনে জলপাইগুড়ির বাড়ির সামনে সেই বিক্ষোভটার ছবি ভেসে উঠল। ছোটো কাকা যেন এরাতে বিরাম করে বাড়ি গিয়ে বসেছিল। সেই স্পষ্ট গলায় জিজ্ঞেস করলো, আপনি কি কেজিবির এজেন্ট? হ্যাঁ, গুড। এখন কিসিআইয়ের সঙ্গে কেজিবির এজেন্ট বলা আপ টু ডেট গালাগালি। আরে বোকা, সিআইএ কিংবা কেজিবি অনেক বুদ্ধিমান সংগঠন। তারা এমন লোককে কাজ করতে পাঠায় না যাকে দেখে তুইও বুঝতে পারবি। তোর উদ্দেশ্য কি? কি ব্যাপার? কেন রাজনীতি করছিস?
এদেশের মানুষ যাতে শোষিত না হয়, কোনো ধাপ্পায় না ভোলে। ওর কথা থামিয়ে ছোটো কাকা জিজ্ঞেস করলো, এটা তো সিপিএমও বলেছে, কিন্তু সংবিধানের মধ্যে সেটা করা সম্ভব নয়, ওরা তা জানে। দেন ইউ আর থিঙ্কিং সাম আদার ওয়ে। সেটা কি? জানি না। পাগলামি করিস না। এদেশের মানুষের মনে লোভের পোকা ঠিক ঠিক করে। এদের দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। আমি যা বললাম তাই কর। অনিমেষ উঠে দাঁড়ালো। আপনি ওদের 10 মিনিট অপেক্ষা করতে বলেছেন। হাসলো ছোটো কাকা। দরকার হলে ওরা 10 ঘন্টা অপেক্ষা করবে। আমি চলি। যাবি? হ্যাঁ। ছোটো কাকা একটা ব্যাগ থেকে নিজের কার্ড বের করে ওর হাতে দিল। আমি আজ রাত্রেই ফিরে যাব। যদি কখনো দরকার হয় এই ঠিকানায় আমাকে চিঠি দিবি। এটা অন্য ধরনের কার্ড, গতকালের মতো নয়। একসঙ্গে ইংরেজি ও সম্ভবত রাশিয়ান, যা অনিমেষ বুঝতে পারল না। লেখা আছে। অনিমেষ ওটা পকেটে রেখে বেরিয়ে আসছে। ছোটো কাকা আবার ডাকলেন, অনি, আমার একটা উপকার করবি? বলুন। তোকে প্রমিস করতে হবে। মুহূর্ত দ্বিধা করে অনিমেষ সেটাকে ঝেড়ে ফেলল। বলুন। আমি তোকে 2টো প্যাকেট দেব, তুই দুজনকে 2টা পৌঁছে দিবি। কাদের? ছোটো কাকা একটা সুটকেস খুলে একটা সুদৃশ্য প্যাকেট বের করে অনিমেষের সামনে ধরে বলল, ওরে নাম লেখা আছে। খুব বেশি ওজন নয়। অনিমেষ প্যাকেট 2টোর নাম পড়তে গিয়ে খুবই কষ্টে নিজেকে সংযত করল। একটাতে শরীরশেখর মিত্র, অন্যটায় ছোট করে লেখা তপু, মানে তপু পিসি। অনিমেষ বিহ্বল চোখে তা কাকাকে দেখল। এতগুলো বছর চলে গেছে, অথচ ছোটো কাকা এখনও তপু পিসিকে মনে রেখেছে। একসময় ছোটো কাকার উপর সে রেগে গিয়েছিল তপু পিসিকে অবহেলা করার জন্য, অথচ একটা মানুষ যে গোপনে গোপনে আরেকজনকে মনে রেখে দেয় চিরকাল, এটা জেনে খুব গোলমাল হয়ে গেল তার। রূপশ্রী সিনেমার সামনে বাচ্চাদের নিয়ে তপু পিসিকে যেদিন পথের পাঁচালী দেখতে যাচ্ছিল, সেদিনই বোধহয় ছোটো কাকার সঙ্গে তার শেষ দেখা। কি নির্লিপ্ত তপু পিসি ছোটো কাকাকে এড়িয়ে গিয়েছিল। আর নীল কাগজের ছোটো কাকাকে লেখা তপু পিসির সেই চিঠিটা, যেটাকে সে বাড়ি সার্চ করার আগে পুলিশের চোখে দেখে সরিয়ে রেখেছিল, যা কিনা পরে ছোটো কাকার হাতেই টুকরো টুকরো হয়ে গেল, তার কথা মনে পড়ল। সেই লাইন দুটো কখনোই ভুলবে না অনিমেষ। তোমার রাজনীতি এখন সব, আমি আর কেউ নই, তাই তুমি যত ইচ্ছে রাজনীতি করো, আমি দায় তুলে নিলাম। তপুর সঙ্গে তোর যোগাযোগ আছে? প্রশ্নটা শুনে ঘাড় নেড়ে না বলল অনিমেষ। সে কি এখনো জলপাইগুড়ি গার্লস স্কুল আছে? কি জানি। ওর কোনো খবর জানিস না তুই? না। তাহলে যদি দায়িত্ব দেন তাহলে খুঁজে বের করে দিতে পারি। এইটুকু অন্তত কর। হঠাৎ অনিমেষের মাথায় চিন্তাটা চমকে গেল। কিন্তু তপু পিসি যদি না নেয়? ছোটো কাকা স্থির করলে, এতক্ষণ মানুষটা প্রচণ্ড প্রতাপে নানান কথা বলছে, এ সময় তাকে নিঃসহায় দেখাচ্ছে। মৃদু গলায় বলল, যদি না নিতে চায় তাহলে তিস্তায় ফেলে দিস। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আমার ভাগ্যটাই এমন, কোনো সম্পর্ককেই আমি সহস্বাভাবিক রাখতে পারলাম না অনি। তোকে দেখে আমার এই ভয়টাই হচ্ছে, আমি যে ভুল করেছি তুই তা করিস না। অনিমেষ প্যাকেট 2টো হাতে নিয়ে বলল, যাচ্ছি। তুই কি আজকে আবার আসবি? কখন? কখন বলি, সারাদিন ঝামেলা লেগেই থাকবে। এয়ারপোর্টে আসতে পারবি 6টা নাগাদ? এয়ারপোর্ট? তখন কিছুক্ষণ কথা বলা যাবে। দেখি। তুই সিগারেট খাস অনি? দ্বিধা না করে উত্তর দিল অনিমেষ, মাঝে মাঝে। দেন ওয়েট। ছোটো কাকা ঘরের কোথায় ফিরে গিয়ে সুদৃশ্য প্যাকেট আর ছোট্ট সুন্দর লাইটার এনে ওর হাতে গুঁজে দিল। অনিমেষ প্যাকেটটা দেখল, রাশিয়ান সিগারেট। বিদেশি সিগারেট সম্পর্কে তার ধারণা নেই, বন্ধুদের দেখেছে খুব লালায়িত হতে। লাইটারের বোতামে চাপ দিতে একটা নীল হলকা বেরিয়ে এলো। খুব দামি নিশ্চয়ই এটা। ছোটো কাকা বললেন, গ্যাসের ফুরিয়ে গেলে কিনে নিস। আমারও তো পয়সা নেই, এটা রেখে দিন, আমার কাজে লাগবে না। কেনার দরকার নেই, ওটার গ্যাস শেষ হয়ে গেলে কাউকে দিয়ে দিস। বাইরে ঘুরে বেরিয়ে আসতেই লোক 3টে উঠে দাঁড়ালো। তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এতক্ষণ বসিয়ে রাখার জন্য তারা একটু অসন্তুষ্ট হয়নি, বরং বেশ নেশা হয়ে গেছে এর মধ্যেই। একজন অকারণেই হাসছিল। লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে, অথচ ছোটো কাকাকে বললেন, সরি, দেরি করে দিলাম আপনাদের। বসুন বসুন। কী খাচ্ছেন? সিভাস রিগেল? আমার আবার ভদকা না হলে চলে না। অনিমেষ বেরিয়ে যাচ্ছিল। ছোটো কাকা ওকে দাঁড়াতে বললেন, আমার ভাইপো অনিমেষ মিত্র, খুব ইন্টেলিজেন্ট ছেলে। লোক 3টে তাকে নমস্কার করছে দেখে অনিমেষ প্যাকেট হাতেই সেটা ফিরিয়ে দেবার চেষ্টা করলো। ছোটো কাকা বললেন, এমএ পড়ছে,
ছাত্র ফেডারেশন করে, খুব অ্যাক্টিভ। আচ্ছা, সেই চেনা চেনা লোকটি বলল, বিমানকে চেনো? হ্যাঁ। কি নাম যেন? অনিমেষ মিত্র। ঠিক আছে মিত্র সাহেব, মনে থাকবে। লোকটি ছোট কাকার দিকে তাকিয়ে হাসলো। তবে ওকে মানে বুঝতেই পারছেন। অফকোর্স। ছোট কাকা অনিমেষকে দরজা অবধি এগিয়ে দিয়ে বললে, এদের যে তুই এখানে দেখলি কাউকে বলার দরকার নেই। কেন? রাজনীতিতে সাফল্য পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো চোখ খোলা রেখে মুখ বন্ধ রাখা। এটার সঙ্গে যে মস্তিষ্ক ব্যবহার করতে পারে তাকে কেউ ঠকাতে পারবে না। ছোট কাকা হাসলেন। অনিমেষ খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলো, আর হৃদয়? ওটার ব্যবহার নির্বোধরাই করে। ইমোশনাল ফুলদের জায়গা রাজনীতিতে নেই। ওকে, চেষ্টা করিস এয়ারপোর্টে আসতে। আর ইন কেস অফ এনি ডেঞ্জার চিঠি লিখবি। এই ভারতবর্ষের যে কোনো অসাধ্য সাধন মস্কোয় বসে করা যায়। দরজা বন্ধ করলেন ছোট কাকা। সেদিন দুপুরে ইউনিয়ন অফিসে গেল অনিমেষ। ইদানিং এই ঘরটাকে সে এড়িয়ে যাচ্ছে। বিমান, সুদীপ এবং অনেকেই কথা বলেছিল। ওকে দেখে সুদীপ বলল, তোমার কি হয়েছে? আজকাল অন্যরকম লাগছে। কি হবে? অনিমেষ হাসলো। খুব ব্যস্ত ছিলাম। কি ব্যাপার? বিমান জিজ্ঞাসা করলো। আমার কাকা এসেছে মস্কো থেকে। এখানে পলিটিক্যাল কনফারেন্স আছে, ওর সঙ্গে থাকতে হয়েছিল। অনিমেষ বলল। বিমান জিজ্ঞাসা করলো, কি নাম বলো তো? প্রিয়তোষ মিত্র। আচ্ছা, আমি ঠিক জানি না, তুমি তো কখনো বলনি। এমন কি ব্যাপার যে বলবো? তবে দেখলাম নেতারা জানেন। অনিমেষ দেখলো ওদের খুব পাজল দেখাচ্ছে। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সুদীপের সামনে রাখলো। কাকা দিয়েছে তোমাদের খেতে। নির্লিপ্তের মতো প্যাকেটটা তুলেই চেঁচিয়ে উঠল সুদীপ, আরে রাশিয়ান সিগারেট! এ প্যাকেট ফ্রম অফ দ্য ল্যান্ড অফ কমিউনিজম। সবাই হুমড়ি খেয়ে প্যাকেটটা দেখতে লাগলো। সুদীপ সন্তর্পণে প্যাকেটটা খুলে সিগারেট বের করে ঠোঁটে গুঁজে বলল, থ্যাংক ইউ অনিমেষ। আমি যেন মস্কোর গন্ধ পাচ্ছি। চারপাশ থেকে আরও কতগুলো আগ্রহী হাত বাড়িয়ে দিল সিগারেটের জন্য। প্রচণ্ড একটা জ্বলুনি অনিমেষকে এয়ারপোর্টে নিয়ে এলো। 30-এর বি বাসে চেপে প্রথম দমদমে যেতে যেতে অনিমেষ আজ সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো যত ভাবছিল ততই জ্বলুনিটা বাড়ছিল। ছোট কাকা হঠাৎ মস্কো থেকে উড়ে এলেন কেন? ওর ঘরে যারা বসেছিল কিংবা যাদের সঙ্গে মিটিং করছে তাদের সঙ্গে ওর কী সম্পর্ক? সকালবেলায় তার মস্তিষ্ক ঠিক কাজ না করায় ছোট কাকা একতরফা কথাগুলো বলে গেছে। হয়তো তিনিই সঠিক। আজকাল যে সুবিধাবাদী রাজনীতির শিকার, তাতে সবারই পথ চলা লোভনীয়। কিন্তু অনিমেষের মনে হলো ছোট কাকাকে কিছু কথা স্পষ্ট বলা দরকার। এয়ারপোর্টে এসে চোখ ধাঁধিয়ে গেল অনিমেষের। স্টেশনের যাত্রীদের থেকে এখানকার মানুষগুলোর হাবভাব আলাদা। কিছুক্ষণ সময় কাটানোর পর সে ছোট কাকাকে দেখতে পেল। সেই 3টে লোক এখনও একসঙ্গে আছে। ওকে দেখে ছোট কাকা এগিয়ে এলো। এসেছিস? হ্যাঁ, খুব দেরি হয়ে গেছে আমার। তোমাকে যা বললাম তা করিস। কি ব্যাপার? ওই যে প্যাকেট দুটোর কথা। আচ্ছা, আর হ্যাঁ, এদের সঙ্গে যোগাযোগ রাখিস, আখেরে কাজ দেবে। ইঙ্গিতে পেছনে দাঁড়ানো লোকগুলোকে দেখিয়ে দিলেন, মনে রাখিস, প্রত্যেকটা স্টেপ সামনে এগিয়ে যাবার জন্যই ফেলতে হয়। কথাটা বলে ছোট কাকা ঘুরে সুটকেস হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। অনিমেষ পেছন থেকে ডাকলো, কি হলো? এই লোকগুলো কি আমাকে লোভ দেখিয়ে গেলেন? কথাটা শোনা মাত্র ছোট কাকার বিস্ময়ে চুরমার। অবাক চোখে দেখছেন তিনি অনিমেষকে। তারপর কয়েক পা ফিরে এসে জিজ্ঞাসা করলেন, কি বলছিস? আপনি যে রাশিয়ান সিগারেটের প্যাকেটটা দিয়েছিলেন, সেটা চাওয়ার জন্য আমার কমরেড বন্ধুরা লালায়িত হয়েছে। এরা নিশ্চয়ই আরও বড় কিছু প্রাপ্তির আশায় আপনার পিছনে ছুটছে। এদের নষ্ট করে আপনার কী লাভ? অনিমেষ স্পষ্ট গলায় জিজ্ঞেস করলো। উত্তরটা তোকে দেব না, তোকে অন্যরকম দেখাচ্ছে। তোরা কি চাস? এই করাপশন থেকে দেশটাকে বাঁচাতে চাই। শুনুন, যেসব লোকদের আপনি দেখে এসেছেন কিংবা নিজের মতো মনে করেন, তার বাইরেও কেউ কেউ আছে। অনিমেষ দৃঢ় প্রত্যয়ে জানালো। গুড। একই ভ্রান্ত আবেগ। অনি, ভারতবর্ষের এই সিস্টেম তোর ওই কেউ কেউ লোকগুলোকে হয় না খেয়ে মরবে, নাহলে একদিন দালাল হয়ে যাবে। অতএব ভেবে দেখ। আই ফিল পিটি ফর ইউ। ছোট কাকা দাঁড়ালেন না, সঙ্গীদের কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে চলে গেলেন। অনিমেষের প্রতিবাদ করতে ইচ্ছা হয়েছিল, কিন্তু হঠাৎ সে টের পেল তার কোনো জোর নেই। কিসের ওপর ভিত্তি করে এসব লোভী মানুষদের বিরুদ্ধে লড়াই করবে? সামনে যে কোনো পথ খোলা নেই।
চুপচাপ রাজনীতি থেকে সরে যাওয়া, সেহেতু একরকম স্কেজপিজম। এই খোলা জলে পাক খাওয়া যেখানে অবধারিত, সেখানে ছোটো কাকাকে মুখের উপর জবাব দেওয়ার কোনো উপায় নেই। এয়ারপোর্ট থেকে বাসের স্ট্যান্ড অনেক দূর। অনিমেষ হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছনে গাড়ির শব্দ হয়, সে ঘাবড়ালো। গাড়িটার পাশে এসে দাঁড়িয়ে গেল। সেই লোক 3 জন। ছোটো কাকাকে সিওফ করে ফিরেছেন। একজন জিজ্ঞাসা করলো, কলকাতায় যাবে তো? অনিমেষ ঘাড় নাড়ল। উঠে এসো। কথার মধ্যে একটা নকল ভালোবাসা টের পাওয়া যাচ্ছে। অনিমেষ এক মুহূর্ত চিন্তা করলো, তারপর হাসলো। না, আপনারা যান, আমার এখানে একটু দরকার আছে, দেরি হবে। 3টি লোক স্বাভাবিক হয়ে গেল। চলে যাওয়ার আগে সেই ভদ্রলোক বলল, তোমার কাকার সঙ্গে কথা হয়েছে, একদিন সকালে আমার সঙ্গে দেখা করো, কোনো চিন্তা নেই। পশ্চাৎ দেশ দেখতে দেখতে অনিমেষে দাঁতে দাঁত চাপল। শালা, অনেক রাতে হোস্টেলে ফিরল অনিমেষ। উল্টোডাঙ্গা থেকে সোজা হেঁটে এসেছে, ভীষণ ক্লান্তি শরীরে। আশেপাশে দোকান বন্ধ, হোস্টেলের গেট আধ ভেজানো। হঠাৎ পাশের ল্যাম্পপোস্টের ছায়া কেউ দ্রুত সরে এলো ওর কাছে। অনিমেষ চমকে তাকাতে হতভম্ব হয়ে গেল। সুভাষদা, ঝড়ো কাকের মতো চেহারা, চাপা গলায় ডাকলো, সুভাষদা। অনিমেষ, সুভাষদা আপনি? যতটা না দেখে তার চেয়ে ওর হাবভাব অবাক হলো। অনিমেষ, তুমি কি আমাকে এক রাত থাকতে দিতে পারো? অনিমেষ একটু দ্বিধা না করে বলল, নিশ্চয়ই, আসুন। দারোয়ানকে ম্যানেজ করে সুভাষকে নিয়ে নিজের ঘরে আনতে কোনো অসুবিধা হলো না অনিমেষের। হোস্টেলে সবার খাওয়া হয়ে গিয়েছে। রাত বেশি হওয়ায় 2-1টা ছাড়া সব ঘরের আলো নিভে গেছে। অনিমেষের খাবার ঘর থেকে ঢাকা দেওয়া নিজের খাবার নিয়ে উপর আসলো। রুটিগুলো এর মধ্যে শক্ত হয়ে গেছে, ঝোলে সেই বিদিকিচ্ছিরি গন্ধ। জোর করে সুভাষকে রাজি করে ওই খাবার ভাগ করে খেলো অনিমেষ। আপনি খাটে শুয়ে পড়ুন, আমি নিচে শুচ্ছি। তোমার তক্তপোষটায় দিব্যি দুজনেই কুলিয়ে যাবে, ব্যস্ত হয়েও না। সুভাষ একটা চারমিনারের প্যাকেট বের করলো। আচ্ছা অনিমেষ, আমরা দুজনকেই দুজন তুমি বলি, এরকম পরিস্থিতিতে আগে হয়েছিল না? আপনি বলাটা বন্ধ করো, ওতে দূরত্ব বেড়ে যায়। চারধার নিঃশব্দ। ট্রাম লাইন ঘুমিয়ে পড়লে কলকাতা যুবতী বিধবার মতো মাথা নিচু করে থাকে খানিকক্ষণ। আশেপাশের বাড়িগুলোর আলো নিভতে গলে দূরে 4 তলার ঘরের জানালার কাজ ঝকঝক করছে। অনিমেষ চেয়ারে বসে সেদিকে তাকিয়েছিল। এতক্ষণ সে সুভাষকে কোনো প্রশ্ন করেনি। এত রাতে হঠাৎ কী বিপদ হলো তা জানতে কৌতূহল হচ্ছে, কিন্তু নিজে থেকে না বললে প্রশ্ন করতে খারাপ লাগছিল। হঠাৎ সুভাষ বলল, তোমার কোনো অস্বস্তি হচ্ছে না তো? কেন? এই যে হঠাৎ এসে জুড়ে বসলাম। যা, তা কেন হবে? তোমার বন্ধুরা, আমি বিমানের কথা বলছি, তারা কৈফিয়ত চাইবেই। কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া এখন আর কৈফিয়ত দিতে আমি বাধ্য নেই। কথাটা বলে অনিমেষ সুভাষের দিকে তাকিয়ে হাসলো। কেন? আমার আর ভালো লাগছে না। আসলে আমি পার্টির কাজকর্ম আর মানতে পারছি না। এত স্বার্থান্বেষী মানুষ পার্টির উপরতলায় ছেয়ে গেছে যে এ দলের কাছ থেকে নতুন কিছু আশা করা যাবে না। প্রতি মুহূর্তে বিবেকের সঙ্গে লড়াই করার চাইতে নিষ্ক্রিয় হয়ে থাকা অনেক ভালো। সুভাষ ওকে ভালো করে দেখল, তারপর বলল, আলো নিভিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আলোচনাটাকে হঠাৎ থামিয়ে দেওয়ায় অনিমেষ অবাক হলো। সুভাষ কি ওর কথা বিশ্বাস করছে না? ঘরের আলো নেভালেও একটা পাতলা আলো অন্ধকারের মাঝামাঝি হয়ে থাকে। অনিমেষ সুভাষের পাশে চুপচাপ শুয়েছিল। সে বুঝতে পারছিল তার ঘুম আসবে না। এতকাল একা শুয়ে শুয়ে এমন একটা অভ্যেস তৈরি হয়ে গেছে, পাশে কেউ শুয়ে থাকলে অস্বস্তি হয়। শুয়ে শুয়ে সে সুভাষের ব্যাপারটা চিন্তা করছিল। পার্টির সক্রিয় কর্মী হিসেবে সুভাষ খাদ্য আন্দোলন করেছে, অ্যাকশনে নেমেছে। এরকম একটা মুহূর্তেও তাকে শিয়ালদা গলি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে গিয়েছিল। তারপর পার্টির হয়ে বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে সংগঠনের কাজ করেছে দীর্ঘদিন। সুভাষ তাকে বিমানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। আবার এই সুভাষই পার্টি থেকে দল বিরোধী কাজের জন্য তাড়িয়ে দেওয়া হলো। সুভাষের সঙ্গে দেখা হয়েছিল বলে বিমানরা তার প্রতি অসন্তুষ্ট হয়েছিল। দল থেকে বেরিয়ে সুভাষ এখন কী করছে? কিছু কিছু কথা আফসা আফসা তার কানে আসে, সেগুলো বিশ্বাস করতে কষ্ট হয়। সুভাষ কি সেই দলে আছে? আজ রাত্রে যেভাবে সুভাষ তার কাছে আশ্রয় নিল, তাতে বোঝা যায় কেউ তার ক্ষতি করতে চাইছে, অথচ এক হাতের মধ্যে শুয়ে আছে সুভাষ। তাকে জিজ্ঞাসা করা যাচ্ছে না। কেউ যদি নিজ থেকে উন্মোচন না করে তাহলে ঘোচাতে সংকোচ হয়। সুভাষ যে ঘুমিয়ে পড়েছে এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না।
অনিমেষ ঘুমোতে পারছিল না। এখন পার্টির মধ্যে হাজারটা ফাটল, পাশাপাশি কংগ্রেসও অস্বাভাবিক। বর্তমান সরকারের খাদ্যনীতি একদল মানুষের বেদম চটিয়েছে। লোভী ব্যবস্থার শিকার হয়েছে জোরদারেরা, যারা এতকাল কংগ্রেসের খুঁটি ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী বৃহত্তর কলকাতায় রেশন ব্যবস্থা চালু করেছেন। এর ফলে সারা বাংলা জোরদাররা ক্ষিপ্ত হয়েছে। বামপন্থীরা বিক্ষিপ্ত আন্দোলন শুরু করেছিল কয়েকটি জায়গায়। কৃষ্ণনগর এবং বর্ধমানে দুটো তাজা ছেলে পুলিশের গুলিতে প্রাণ হারিয়ে সারা বাংলার মানুষকে কংগ্রেস সম্পর্কে অস্বস্তি এনে দিয়েছে। কেন্দ্রে প্রধানমন্ত্রীর অকাল মৃত্যুতে কংগ্রেস যে দ্বিধায় পড়েছিল তা এখনও কাটেনি। নেহেরু পরিবারকে আবার আঁকড়ে ধরা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী এখন একজন মহিলা, যাকে মন্ত্রিসভার বঙ্গ সদস্যরা একদা স্নেহ করতেন, তারা বাধ্য হতেন স্নেহ করতে। কংগ্রেসের বর্তমান যায় না। মেদিনীপুরে বিখ্যাত কংগ্রেসী নেতা আজ কংগ্রেস নেতা থেকে বিতাড়িত। তাকে ঘিরে যোদ্ধারা সংগঠিত হচ্ছে আগামী নির্বাচনে লড়বার জন্য। নতুন নামকরণে তিনি কংগ্রেসের গন্ধ ছাড়তে পারেনি। তার একমাত্র লক্ষ্য কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে প্রকৃত কংগ্রেসী দল প্রতিষ্ঠা করা। তার সঙ্গে বিরোধী দলের সুবিধাভোগী অংশ হাত মিলাচ্ছে। তা সত্ত্বেও কোনো গোড়া পার্টির ক্যাডার স্বপ্নেও ভাবতে পারে না আগামী নির্বাচনে কংগ্রেস পরাজিত হবে। তবুও লড়ে যাওয়া। গণতন্ত্রের লড়ে যেতে হয়। একটা পার্টির অস্তিত্ব প্রমাণ করার সুবর্ণ সুযোগ হলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। পার্লামেন্ট হল শুয়োরের খোয়ার কথাটা মনে পড়তে অনিমেষ হেসে ফেলল। সারা দেশ উৎসুক হয়ে আছে এই ঘোয়ারে ঢুকে কাদা পাকে মুখ গুজে পড়ে থাকতে। এই পরিস্থিতিতে সুভাষদা কী ভাবছে, কি করতে চাইছে ওরা? কখন ঘুমিয়ে পড়েছিল অনিমেষ তা জানে না। উঠে দেখলো সুভাষ চেয়ারে বসে আছে। বাইরে এখনও তেমন রোদ ওঠেনি। সুভাষ হাসলো। ঘুম হলো? অনিমেষ চট করে উঠে বসে সুভাষ যাওয়ার জন্য তৈরি। সে আচমকা জিজ্ঞেস করলো, আপনি এখন কি করছেন? কি করছি মানে? রাজনীতির কথা বলছি। রাজনীতি কথাটা আবর্জনার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। ওতে সারও হয় না। আপনি কি আমাকে স্পষ্ট কিছু বলতে চাচ্ছেন না? তুমি কিন্তু এখনও আপনি ছাড়তে পারলে না। ঠিক আছে সুভাষদা, আমি একটা রাস্তা খুঁজতে চাই। এভাবে ভালো লাগছে না। পার্টির সঙ্গে কাজ করা আমার পোষাবে না। ভেবেছিলাম পড়াশোনা করব, ওগুলো মাথায় রাখবো না। কিন্তু সুভাষ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, তোমার যে অবস্থা তা আমাদের অনেকেরই। একসময় আমি ডেডিকেটেড ছিলাম। কমিউনিস্ট পার্টির কর্মী হিসাবে আমি একমুখী ছিলাম। কিন্তু সংসদীয় গণতন্ত্রের দোহাই দিয়ে এই দেশের পার্টির কর্তারা এক ধরনের গজকচ্ছপ কমিউনিজম জন্ম দিচ্ছেন। তোমার সঙ্গে একদিন চায়ের দোকানে এ ব্যাপারে কথা হয়েছিল। হ্যাঁ, আমরা অন্য কোনো রকম চিন্তাভাবনা করছি। কাজে শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের স্বাধীনতা চীনের পথেই সম্ভব। আমরা যেটা অর্জন করতে চাই, এই মেরুদণ্ডহীন মানুষগুলো কিন্তু আমাদের হাতে স্বাধীনতা তুলে দিবে না। আমাদের আদায় করতে হবে। আমরা মনে করি বন্দুকের নলই হলো মানুষের প্রকৃত শক্তির উৎস। অনিমেষ, আমরা আগুন জ্বালাতে চাই, যে আগুন আমাদের নকল চামড়ার খোলস পুড়ে ছাই হয়ে যাবে। একটা নতুন ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়াবে, শ্রেণীহীন সমাজ ব্যবস্থা নিয়ে। অনিমেষ জিজ্ঞেস করলো, এটা কি এখনই সম্ভব? সুভাষ বলল, এ সম্পর্কে মাও সে তুংয়ের দেওয়া একটা চমৎকার উপমা মনে পড়েছে। আমরা এক থালা ভাত কি একেবারে খেতে পারি? থালার ভাত তো ধীরে ধীরে গ্রাস করে খেতে হয়, তাই না? অনিমেষ ভেতরে ভেতরে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিল। সে উজ্জ্বল মুখে সুভাষের দিকে তাকিয়ে বলল, সুভাষদা, আমাকে একটু বিশদ করে বলুন। সুভাষ বলল, এখন আমার সময় নেই ভাই। 8টার মধ্যে আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে। তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা কাগজ দিয়ে যাচ্ছি, পড়লেই মোটামুটি বুঝতে পারবে আমরা কি চাই। যদি কোথাও অস্পষ্টতা থাকে আলোচনা করতে পারো। সুভাষ ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে তার থেকে লিফলেট জাতীয় জিনিস তুলে অনিমেষের হাতে দিল। অনিমেষ সেটার উপর চোখ রাখতেই সুভাষ উঠে দাঁড়ালো। বিমানদের সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন করেছ? মাথা নাড়ল অনিমেষ। মানে মৌখিকভাবে কিছু হয়নি। সুভাষ বলল, আমি জানতাম তোমাকে ছুঁড়ে আসতেই হবে। সিদ্ধান্ত নেবার পর আশা করব তুমি সম্পর্ক রাখবে না, তাতে ভুল বোঝাবুঝি বাড়ে। আর একটা কথা, এখন থেকে যা করবে সাবধানে করবে। এই কাগজটা প্রকাশ্যে রাখার দরকার নেই। অনিমেষ বলল, আপনি কি আজ সন্ধ্যাবেলা আসছেন? মানে এখানে থাকবেন তো? সুভাষ বলল, না ভাই, আমাকে আজই বর্ধমান যেতে হবে। অনিমেষ একটু ভাবলো, তাহলে আপনার সঙ্গে আমার কবে দেখা হচ্ছে?
দরজায় দাঁড়িয়ে সুভাষ বলল, তুমি নিজের মন পরিষ্কার করো, আমি সময় হলেই যোগাযোগ করব। ঝড়ের মতো নেমে গেল সুভাষ। অনিমেষ চুপচাপ বসে থাকলো বেশ কিছুক্ষণ, তারপর উঠে দরজাটা বন্ধ করে দিয়ে এসে বিছানায় শরীর এলিয়ে দিল। লিফলেটটা কয়েক পাতার। ভারতবর্ষের বর্তমান কমিউনিস্ট পার্টির বৈপ্লবিক পরিবর্তন অতীত প্রতিশ্রুতিগুলোকে বিস্তৃত হয়ে উপনিবেশিক সংসদীয় কাঠামোয় নিজের মানানসই করে নিয়ে রাজ্য সরকার পাওয়ার জন্য বেশি মন দিয়েছে। এর প্রতিক্রিয়া হয়েছে তরুণ কমিউনিস্টদের মধ্যে। আমরা ভারতবর্ষের অতীত বিপ্লবী পর্বের উৎস থেকে প্রেরণা নিয়ে নতুনভাবে বিপ্লব পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ। যেহেতু তৃতীয় বিশ্বে জনগণের মধ্যে সবচেয়ে শোষিত ও পীড়িত অংশ কৃষক সমাজ, যেহেতু এই অঞ্চলে অতীতের সমাজ পরিবর্তনের আন্দোলনের এই কৃষক সাধারণেরই ছিল সর্বাধিক অগ্রণী ভূমিকা, তাই আমাদের এই নতুন বিপ্লব এই অবহেলিত শ্রেণীর পাশেই দাঁড়াবো আমরা। তৃতীয় বিশ্বে বিপ্লবের কেন্দ্রস্থল গ্রাম। এই তত্ত্বকে আরও এক ধাপ এগিয়ে লিনপ্রিয়াও সিদ্ধান্তে পৌঁছেছে ইউরোপ ও আমেরিকা শহরের মতো, আর আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এই পৃথিবীর গ্রামাঞ্চল। গ্রাম দিয়ে শহর ঘেরার তত্ত্ব প্রয়োগ করে তিনি গণমুক্তির সংগ্রামকে জোরদার করতে যে আহ্বান জানিয়েছে, আমরা সর্বান্তকরণে তা সমর্থন করি। আমাদের দেশের ইতিহাস হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও সামন্তবাদী শোষণের বিরুদ্ধে ভারতবর্ষের বীর কৃষক শ্রেণীর বিরামহীন সংগ্রামের ইতিহাস। ভারতবর্ষের মোট জনসংখ্যা শতকরা 75% হলো কৃষক এবং এরাই সবচেয়ে বেশি শোষিত। তাই সশস্ত্র কৃষক গরিলা দল সংগঠিত করে গ্রামে গ্রামে অঞ্চলভিত্তিক ক্ষমতা দখল করতে হবে। গত 2 শতকে কৃষক আন্দোলনের অনুপ্রেরণা আমাদের কাজে লাগাবো। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু এই কৃষক বিদ্রোহের পূর্বসূরি। সংগঠন পর্যায়ে সম্পন্ন হলে কৃষক গেরিলার দল সশস্ত্র গ্রামের ছোট ছোট ঘাঁটিগুলোকে বিস্তৃত করে জনযুদ্ধের প্রচণ্ড ঢেউ সৃষ্টি করতে পারবে। গড়ে তুলবে গণফৌজ, যে গণফৌজ দ্বারা গ্রামাঞ্চলে 4 পাহাড়ের প্রতিক্রিয়াশীল শাসনকে উচ্ছেদ করবে। শহরগুলোকে ঘিরে ফেলে দখল করে নেওয়া হবে। সমগ্র দেশে গণতান্ত্রিক একনায়ক তত্ত্ব কায়েম করে দৃঢ়তার সঙ্গে তাকে সর্বহারা এই শ্রেণীর কর্মীদের শ্রেণীচ্যুত হয়ে ভূমিহীন ও গরিব কৃষকদের পাশে গিয়ে লড়াই করতে আহ্বান জানানো হচ্ছে। অনিমেষ বাকি লিফলেটটা শেষ করলো। একবার নয়, বেশ কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে আগাগোড়া পড়ে নিল। পড়তে পড়তে ও শিরায় শিরায় যে নতুন পায়ের শব্দ পাচ্ছিল, এটা নতুন ভারতবর্ষ সৃষ্টি করার পরিকল্পনা শুরু হয়ে গেছে। এতদিন সে বিক্ষিপ্ত মানসিকতায় একই খোলা জলে সে পাক খাচ্ছিল, তা ছিটকে বেরিয়ে এলো সে। তার অজ্ঞাতে আরও কিছু মানুষ যে এরকম চিন্তাভাবনা করছে এবং পরিষ্কার একটা পথের সন্ধান করে নিচ্ছে, তা এতদিন জানতই না। এই ক্লীব সমাজ ব্যবস্থা ও মেরুদণ্ডহীন লোভী রাষ্ট্র ব্যবস্থাকে চুরমার করে দেওয়ার জন্য একটা সংগঠিত শক্তি দরকার। গ্রামের কৃষকদের সংগঠিত করেই সেটা সম্ভব। এই স্বার্থপর মানুষগুলো যারা বিভিন্ন পার্টির চূড়োয় কায়েম হয়ে আছে, দিনের পর দিন তাদের ছুঁড়ে ফেলে না দিতে পারলে এই দেশে কখনোই মানুষের স্বাধীনতা আসবে না। 1947 আমাদের মুক্তির বছর নয়। সুভাষ দ্বারা যে পথে যাচ্ছেন মনে হচ্ছে সেটাই আসল মুক্তির পথ। কিছু পেতে হলে অবশ্যই দিতে হয়, অধিকার কেউ হাতে তুলে দেয় না। বিদেশি রাষ্ট্র যখন মাথার উপর জুতো চাপিয়ে দেয়, তখন তার বিরুদ্ধে লড়াই করে মুক্তি পাওয়া অনেক সহজ। প্রতিপক্ষকে চিহ্নিত করতে একটু অসুবিধা হয় না, কিন্তু এ লড়াই নিজেদের সঙ্গে নিজেদের লড়াই, শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম। অনিমেষের হঠাৎ মনে হলো, প্রাক বিপ্লব চীনের সঙ্গে ভারতবর্ষের বর্তমান শাসন ব্যবস্থার হুবহু মিল আছে। লিফলেটে মাও সে তুং লং মার্চের কথা বলেছে। অনিমেষ আগেও সেই সংগ্রামী যাত্রার কাহিনী পড়েছে। কুমিনতাংয়ের নেতারা যখন ধারণা করেছে চীনের মাটি থেকে কমিউনিস্টরা মুছে যাচ্ছে, তখন 1934 সালের 16 অক্টোবর 90,000 লোকের মুক্তি ফৌজ রাতের অন্ধকারে শুরু করেছিল সেই মহাযাত্রা। 15 বছর বাদে 1949-এ যা চীনকে মুক্ত করে নতুন ইতিহাস সৃষ্টি করেছিল। 90,000 কৃষক শ্রমিককে সংগঠিত করেছিল মাও সে তুং। মার্চ হতো রাতের বেলায়। মুক্তিবাহিনী দুভাগে ভাগ হয়ে দক্ষিণ ও পশ্চিম দিকে চলতে শুরু করলো। যাত্রার চতুর্থ দিনে তারা আচমকা আক্রমণ করে চিয়াং কাইশেকের বাহিনীকে হটিয়ে দিয়ে পথ পরিষ্কার করে নিল। মুক্তি ফৌজের প্রধান বাহিনীর সঙ্গী ছিল যুবক, বৃদ্ধ, নারী ও শিশুরা। ছিল খচ্চরের পিঠে চাপানো কারখানার মেশিন, অস্ত্র শস্ত্র, সাংসারিক জিনিসপত্র। প্রচুর ক্ষতি স্বীকার করতে হয়েছে মুক্তিবাহিনীকে।
গতি ধীর হওয়ায় চিয়াং কাই শেক বারবার আঘাত হেনে চলেছে ওদের উপর। দুদিক থেকে মিছিলকে তারা সৈন্যর আক্রমণ করে তার মাথার উপরে মার্কিন সাহায্যপ্রাপ্ত বিমান থেকে বোমা বর্ষণ চলছে। কিছুতেই কিছু দমল না মুক্তিবাহিনী। মানুষ যখন উদ্বুদ্ধ হয় দেশপ্রেমে, তখন কোনো প্রতিরোধ তার সামনে মাথা তুলতে পারে না। দেশের এপিঠ ওপিঠ মিছিলটা এগোচ্ছে। কোনো বক্তৃতা দিয়ে মানুষকে বোঝানো বা শিক্ষিত করার, জনসাধারণকে একত্রিত করার, উদ্বুদ্ধ করার এমন কার্যকরী উপায় কেউ ভাবতে পারেনি। এই মিছিল আমাদের মুক্তি, এই বোধ মানুষের উৎসাহিত করেছিল। নইলে তাতু নদীর ওপর সেদিন অমন ঘটনা ঘটতে পারত না। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।